Vladimir Putin of the Soviet Union was the greatest geopolitical catastrophe. And then on camera with Russian President Vladimir Putin. and I did challenge him, and it led to a Самым couple of демократичным. very dynamic. রাশিয়া বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর একটি, যেই দেশ জয় করতে এসে হিটলারের নাজি বাহিনীও কুপকাত হয়েছিল। সেই দেশ শাসন করছে পৃথিবী কাঁপানো ডিক্টেটর পুতিন। ডিক্টেটরশিপ মানে সেই দেশে নেই বাক স্বাধীনতা, নেই রাজনৈতিক স্বাধীনতা, সংবাদপত্রগুলো সরকারের দালাল। আর পুতিন যে ইউক্রেনে হাজার হাজার মানুষকে হত্যা করছে, কিন্তু তারপরও রাশিয়ানরা কেন পুতিনকে সমর্থন করে? কেন এত বছরেও রাশিয়ার মতো এত বিরাট আর জনবহুল একটা রাষ্ট্রের মানুষেরা পুতিনকে সহ্য করে যাচ্ছে? এটা কি ভালোবাসা নাকি ভয়? এসব নিয়ে কথা বলবো আজকের কেস অ্যানালাইসিসে। পিটার দ্য গ্রেট, যিনি রাশিয়ার ইতিহাসে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার ছিলেন। রাশিয়ার ক্ষয় হতে থাকা জৌলুস ক্ষমতা আরও কয়েক গুণে বাড়িয়ে তুলেছিলেন। একই সাথে রাশিয়ার নাগরিকদের কাছেও ছিলেন জনপ্রিয়। অন্যদিকে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় স্বৈরশাসক ইউক্রেনে হত্যাযজ্ঞ চালানো, বর্তমান বিশ্বে ক্ষমতার একচ্ছত্র অধিপতিও বলা হয় যাকে, ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন, যাকে আমরা সবাই পুতিন বলেই চিনি। এই তো 1-2 বছর আগেও পুতিন নিজেকে পিটার দ্য গ্রেটের সাথে তুলনা করেছেন। পুতিন কি আসলেই পুতিন দ্য গ্রেট? যদি একটা গ্রাফের দিকে তাকাই, সেই 1999 থেকে 2024 পর্যন্ত রাশিয়ার মানুষজনের একটা স্ট্যাটিস্টিক্যাল সার্ভে, যাতে প্রশ্ন করা হয় রাশিয়ার প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হিসেবে আপনি পুতিনের সাপোর্ট করেন কিনা। গ্রাফ দেখেই বুঝতে পারছেন রাশিয়াতে পুতিনের জনপ্রিয়তা। একটি বেসরকারি রাশিয়ান পরিসংখ্যান অনুযায়ী রাশিয়ার 85% মানুষ পুতিনকে সমর্থন করে। শুধু তাই নয়, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়েও ইউনিভার্সিটি অফ শিকাগো একটি সার্ভে করেছিল। সেই সার্ভেটি করা হয় মোবাইল ফোন কলের মাধ্যমে। কল করে অ্যাডাল্টদের কিছু প্রশ্ন করা হয়, তারা ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সমর্থন করেন কিনা। তবে অবভিয়াসলি অলমোস্ট অটোক্রেটিক রাষ্ট্র হওয়ায় এটা কতটা বিশ্বাসযোগ্য সেটা নিয়ে সন্দেহ থাকবেই। ধরেন আপনি রাশিয়ায় আছেন, সর্বক্ষণ সার্ভেইলেন্সের মধ্যে রাখা হয় সবাইকে। হুট করে কল করে বলল ইউক্রেন ওয়ার সমর্থন করেন কিনা। আপনার মনে সন্দেহ জাগতেই পারে, হয়তো সরকারই আপনাকে কল করেছে। নিশ্চয়ই আপনি পুতিনের মতো ডিক্টেটরের বিরুদ্ধে যাবেন না। সেজন্য এই সার্ভেকে কিছুটা বায়াসড ধরাই যায়। সে যাই হোক, তবে এইটা হলপ করে বলা যায় অধিকাংশ রাশিয়ানই একটা জিনিসে একমত হবেন যে পুতিন রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন। ভ্লাদিমির পুতিন রাশিয়ার জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ তা জানার আগে ফিরে যেতে হবে 2000 সালের পূর্বে। 1991 সালের আগে পৃথিবীতে একটা গ্রেট পাওয়ার ছিল, ইউএসএসআর বা ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স, যাকে আমরা সোভিয়েত ইউনিয়ন বলে চিনি। অনেক ইন্টারনাল কনফ্লিক্টের কারণে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন রাশিয়া, ইউক্রেন, কাজাখস্তান, কিরগিস্তান, জর্জিয়ার মতো 15টি দেশে ভাগ হয়ে যায়। এরপর রাশিয়ার ক্ষমতায় আসে বরিস ইয়েলসিন। বরিস ছিল একজন মধ্যপ্রাচ্য রাষ্ট্রের ব্যাপারে উদাসীন মানুষ, যার কারণে একদিকে বিশ্বে রাশিয়ার ভাবমূর্তি খারাপ হতে থাকে, অন্যদিকে রাশিয়ার অর্থনীতি, রাজনীতি, সামাজিক এবং সামরিক সব দিকেরই ডাউনফল হতে থাকে। সাথে যোগ হয় চেচনিয়ার অরাজকতা। চেচনিয়া ছিল রাশিয়ার একটা অঙ্গরাজ্য। তখন চেচনিয়াতে টেরোরিস্ট অ্যাটাক হয়। এসব কিছু সামলাতে না পেরে এবং বিভিন্ন রাজনৈতিক চাপে 1999 সালে ডিসেম্বরে বরিস করলেন কি, ক্ষমতা ছেড়ে দিলেন এবং স্বাভাবিকভাবেই ক্ষমতা চলে গেল তখনকার প্রাইম মিনিস্টারের কাছে। গেস হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার? ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন। ওই বছরই আগস্টে বরিস তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল। সেই যে পুতিন ক্ষমতায় বসলো, এখনও সেভাবেই আছে। যাই হোক, পুতিন কঠোর হাতে চেচনিয়া অঞ্চলের অরাজকতা সামাল দেন। একই সাথে প্রথম 4 বছরেই দেশকে এতটা স্থিতিশীল করেন যে দেশের মানুষ ভাবছে যে এই তো এরকম একজন নেতাই তো আমরা চাচ্ছিলাম। ক্ষমতায় বসেই পুতিন বলেছিলেন তার স্বপ্নের কথা, সোভিয়েত ইউনিয়ন পুনরুদ্ধার করবেন তিনি। এমন স্বপ্নবাজের সঙ্গ কে না দিবে? 1999 সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই পুতিনের সবচেয়ে বড় লক্ষ্য সোভিয়েত ইউনিয়ন ফিরিয়ে আনা, আর এর জন্যই ইউক্রেনে হামলা চালাচ্ছে, হুইচ উই অবভিয়াসলি ডোন্ট সাপোর্ট। শৈশবে দ্য সোর্ড অ্যান্ড দ্য শিল্ড মুভি দেখে অনুপ্রাণিত হন পুতিন। ওই মুভিতে নায়ক ছিল একজন ডাবল এজেন্ট। আমরা যে জেমস বন্ড বা স্পাই মুভি দেখি অনেকটাই তেমন।
সেই মুভির দ্বারা প্রভাবিত হয়েই পুতিন কেজিবিতে যোগদান করতে চাইতেন। কেজিবি হলো সিআইএ, MI5 বা ইন্ডিয়ার রয়ের মতো রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি, যারা কোল্ড ওয়ারের সময় খুবই সক্রিয় ছিল। জেমস বন্ড বা মাসুদ রানা যেমন স্পাই ছিলেন, অনেকটাই তেমন। সেই কেজিবি থেকে উঠে আসা ধূর্ত একজন নেতা হলেন পুতিন। তার নেতৃত্বে রাশিয়া হয়েছে আরও ক্ষমতাধর, আরও অর্থনৈতিকভাবে উন্নত। Statistica.com এর একটা অ্যানালাইসিস দেখুন, গ্রাফিতেই দেখতে পাচ্ছেন পুতিন ক্ষমতা গ্রহণের আগের এবং পরের অবস্থা। পুতিনের 25 বছরের রাশিয়াতে দারিদ্রতা কমেছে প্রতি বছর। 1998-এ রাশিয়ার দারিদ্রতার হার ছিল ঠিক এইখানটায়, অর্থাৎ 20% উপরে, কিন্তু 2023-এ সেই হার কমতে কমতে হয় 8% মতো। তাছাড়া জিডিপিও বাড়ছে মারাত্মকভাবে। গ্রাফটি খেয়াল করুন, 1999 সালে মোট জিডিপি ছিল $210 বিলিয়ন। 2024-এ তা $2000 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? তাহলে তাকে দেশের মানুষ পছন্দ করবে না কেন? তবে পুতিনের কিছু স্ট্রেঞ্জ কর্মকাণ্ড আছে যা মানুষজনের কাছে তার পপুলারিটি দিন দিন বৃদ্ধি করছে। পুতিন ম্যানহুড প্রদর্শন করে খুব, মানে মারদাঙ্গি আর কি। পৃথিবীর কয়টি প্রেসিডেন্টের নাম জানেন যে কিনা ফরমার স্পাই অফ কেজিবি? 76 বছর বয়সেও এত শক্তিশালী শরীরের অধিকারী, বডি মাসেল নিয়ে ফ্লেক্স নিতে পারে এবং শার্টলেস হয়ে ঘোড়ায় চড়ে বেড়ায়, খালি হাতে ফ্রাইং প্যান বাঁকিয়ে দেয় কিংবা বাঘ শিকার করে, জুডো শেখায়, ব্ল্যাক বেল্ট অধিকারী, বা এক হকি ম্যাচে একাই 8টি গোল করে। Будет по центру, бросок и счет открыт в этом матче. 1-0. Первая шайба в галло-матче ночной хоккейной лиги на счету Владимира Путина. রাশিয়ানদের সাথেও তার আচার-আচরণ খুবই হাম্বল টাইপের। বাঙালি কোনো জননেতা বা নেত্রীর মতো এই মেয়ে চুপ করো বা পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিব টাইপ কথাবার্তা বলেন না। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। পুতিন খুব ভালোভাবে জানেন কিভাবে পাবলিক সেন্টিমেন্টকে কন্ট্রোল করতে হয় এবং নিজের মতো করে ব্যবহার করতে হয়। 1990-এর আগে রাশিয়াতে ধর্মচর্চাকে ভালো চোখে দেখা হতো না। বিশেষ করে রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন এক প্রকার লুকিয়ে লুকিয়ে ধর্মচর্চা করতে হতো। আমাদের দেশ যেমন মুসলিম মেজরিটি, তৎকালীন রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন ছিল অর্থোডক্স খ্রিস্টান প্রধান। এখনও অবশ্য অর্থোডক্স খ্রিস্টানিটি রাশিয়ার মেজরিটি মানুষজনের ধর্ম। যাই হোক, সোভিয়েত ইউনিয়ন যখন ধর্মচর্চা এতটাই লুকিয়ে হতো বা এতটাই ডিসকারেজ করা হতো যে পুতিনকেও তার মা ব্যাপটাইজ করেছিলেন, কিন্তু একটা সময় পর্যন্ত তার বাবাও জানতো না, কারণ তার বাবা নিজেও একটা পলিটিক্যাল পার্টির নেতা ছিল। কিন্তু 1990-এর পর থেকে রাশিয়াতে এক প্রকার অস্থিতিশীল অবস্থা শুরু হতে থাকলে অর্থোডক্স খ্রিস্টানরা আবার চার্চ বানানো শুরু করে। কিন্তু পুতিন ক্ষমতায় বসার পর সে রিলিজিয়নকে এক প্রকার উন্মুক্ত করে দেয় এবং অর্থোডক্স খ্রিস্টানরা এরপর থেকে কোনো বাধা বিপত্তি ছাড়াই ধর্ম পালন করতে থাকে, যেটা পুতিনের জন্য একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করে। একটু সোশ্যাল মিডিয়া ঘাটলেই দেখতে পাবেন পুতিন -5 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পানিতে ডুব দিচ্ছে। এটি আসলে একটি খ্রিস্টান রিচুয়াল, যার জন্যে পুতিন বরফ শীতল পানিতে নেমেছে। ওই যে বললাম, পুতিন ভালো করেই জানে কিভাবে পাবলিক সেন্টিমেন্ট নিয়ে খেলতে হয়। তবে ডিক্টেটরশিপে যে কথাটা যে কারোর মনেই আসবে, রাশিয়ানদের পুতিনকে সমর্থন করা কি পুতিনের প্রতি তাদের শ্রদ্ধা আর বিশ্বাস নাকি ভয়? অ্যালেক্সি নাভালনি, দ্য ম্যান হুম পুতিন ফিয়ার্ড। তিনি ছিলেন একজন রাশিয়ান অপোজিশন লিডার, ইউটিউবার এবং অ্যান্টি কারাপশন অ্যাক্টিভিস্ট। পুতিনের ঘোর বিরোধী ছিলেন এই নাভালনি। পুতিন সরকার কত প্রকার করাপশন করেছে, কিভাবে করছে, সব কিছু ইনভেস্টিগেট করে তিনি মানুষের সামনে আনতেন। এতটুকু হলেও কম হতো, পুতিন সরকারকে তিনি চোর বলেও আখ্যায়িত করেন। একজন পাবলিক ফিগার হওয়ার সাথে সাথে তিনি জনগণের আস্থা আর বিশ্বাস অর্জন করেছিলেন দিন দিন। তিনি প্রোটেস্ট আর ক্যাম্পেইন করতেন যা পুতিন সরকারকে নাড়িয়ে দিয়েছিল। এরপর 2020 সালে একটা প্লেনে থাকাকালীন তাকে বিষ প্রয়োগ করা হয়, সেই দোষও তিনি পুতিনকেই দেন। এরপর তাকে পলিটিক্যাল প্রিজনার হিসেবে জেলবন্দি করা হয়। 2024-এর 16 ফেব্রুয়ারি তিনি জেলেই মৃত্যুবরণ করেন। প্রশ্ন হলো, স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা? Ничего из того, что там указано в качестве моей собственности, ни мне, ни моим близким родственникам не принадлежит и никогда не принадлежало. Никогда. এটা নতুন কিছু নয়। পুতিন ক্ষমতায় বসার পর থেকেই তার বিরোধীরা একে একে হুটহাট গায়েব হতে শুরু করে। এটা পরিষ্কার যে রাশিয়ানরা একদম অন্ধভক্তের মতো পুতিনের জয় কীর্তন করে না। প্রোটেস্ট লেগেই থাকে। ইউক্রেন ওয়ারের বিরোধিতা করেও তো প্রোটেস্ট হয়েছিল রাশিয়াতে। তবে পুতিন আর যাই করুক, রাশিয়ার জৌলুস, ক্ষমতা
আর সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে বিন্দু মাত্র আপোষ করবে না। তবে পুতিন সরে গেলে রাশিয়া বিরোধী রাষ্ট্রগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলবে। রাশিয়া যেই ক্ষমতা আর দাপট এখন দেখাতে পারছে তা পুরোপুরি না কমলেও বিরাট এক ধাক্কা খাবে। এই 25 বছরের পুতিন অনেক পাগলামি করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ার সংবিধান নিজের তাগিদে চেঞ্জ করে নেয়া। রাশিয়ার সংবিধান অনুযায়ী পুতিন 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে। এটা পরিষ্কার যে রাশিয়াতে গণতন্ত্রের মৃত্যু ঘটেছে, কিন্তু এমন একজনের হাতে ক্ষমতা আছে যে রাশিয়ার গায়ে আঁচ আসতে পর্যন্ত দিবে না। পুতিন একজন ডিক্টেটর, আবার বাশার আল আসাদ, কিম জং উন কিংবা বাংলাদেশের শেখ হাসিনা, এরা সবাই ডিক্টেটর। তবে পুতিনের সাথে তাদের পার্থক্য হলো রাষ্ট্রস্বার্থ রক্ষা আর রাষ্ট্র পরিচালনাতে। সেদিক থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিদ্ধহস্ত, আর হাসিনা তো কোটি কোটি টাকা আত্মসাৎ করে পলাতক। তাই স্বৈরাচার হোক বা না হোক, পুতিন যে রাশিয়া ও তার দেশের মানুষের জন্য এক রক্ষা কবচ তার বলার অপেক্ষা রাখে না।